So our today's topic of discussion is deep mycosis. Mycosis means fungal infection. সেটা কত রকম হয়? তিন রকম। একটা হচ্ছে superficial, second one is subcutaneous and third one is deep. Okay, so deep যেটা সেটার আরেকটা নাম হচ্ছে systemic mycosis. কি নাম? Systemic mycosis. তো এই সিস্টেমিক মাইকোসিসে আসার আগে যে ক্লাসিক্যাল যে চারটেকে আমরা সিস্টেমিক মাইকোসিস বলে ধরি, সেটা আসার আগে আমরা যেটা দেখব, একটা ডিজিজ আছে, একটা ডিজিজ কন্ডিশন আছে, সেটা কিন্তু বেসিক্যালি অপরচুনিস্টিক বলে বেশি ধরা হয়, কিন্তু at times, or should I say many a times, ইমিউনোকম্পিটেন্ট ইন্ডিভিজুয়াল তাদের ক্ষেত্রেও কিন্তু ইনফেকশনটা হতে পারে। দ্যাট ইজ নোন অ্যাজ ক্যান্ডিডিয়াসিস। ক্যান্ডিডিয়াসিস অপরচুনিস্টিক মাইকোসিসে ভালো করে পড়বে তোমরা এমনি, ওকে? তাও এখানে একবার আলোচনা করা যায়। ক্যান্ডিডিয়াসিস, ক্যান্ডিডা স্পিসিস যেটা, সেখান থেকে ইনফেকশনটা হয়। দিস ইজ দ্য মোস্ট কমন ফাঙ্গাল ডিজিজ in humans. This is the most common fungal disease. একদম বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবার ক্যান্ডিডিয়াল ইনফেকশন হতে পারে। ওকে, it affects the skin, mucosa and various internal organ. সুপারফিশিয়ালিও হতে পারে, ডিপ হতে পারে। ওকে, সো Candida includes number one, pathogenic species এর মধ্যে ট্রপিকালিস আছে, গ্ল্যাব্রাটা আছে, ক্রুজেই আছে, প্যারাসিরপসিস আছে, ক্যান্ডিডা অরিস আছে। বাই ফার দ্য মোস্ট কমন হচ্ছে ক্যান্ডিডা অ্যালবিকান্স। হুইচ ওয়ান? ক্যান্ডিডা অ্যালবিকান্স। সারা পৃথিবী জুড়ে হয়, ওয়ার্ল্ড ওয়াইড ইন ডিস্ট্রিবিউশন। Account most common fungal infection in human, both for HIV and non-HIV individuals. What do you mean by HIV and non-HIV? মানে যাদের HIV ইনফেকশন আছে, যাদের নেই, তাতে তফাৎ কি? যাদের HIV আছে তাদের কি হয়? ইমিউনিটি কমে যায়, মানে ইমিউনো কম্প্রোমাইজড হয়। ভেরি গুড। আর যাদের নন HIV, তারা ইমিউনো কম্পিটেন্ট হয়, তাদেরও হয় ইনফেকশনটা। ওকে, শুধু HIV যাদের থাকে তাদের এটা বেশি হবে না কম হবে? বেশি হবে। কেন? সেল মেডিয়েটেড ইমিউনিটি কমে যাচ্ছে। ফাঙ্গাসের এগেনস্টে মেইনলি যেটা আমাদের কাজ করে, দ্যাট ইজ দ্য সেল মেডিয়েটেড ইমিউনিটি, CMI। সেটা যদি ইম্পেয়ার্ড হয়ে যায় তাহলে দেয়ার উইল বি ডিসেমিনেটেড ফাঙ্গাল ইনফেকশন। আন্ডারস্টুড? তো এইবারে physiological state. What do you mean by physiological and what do you mean by pathological? What is physiological and what is pathological? Anyone? Yes? Absence of disease, okay, but তাহলে ওর ইয়ে হচ্ছে কেন? এটা আলাদা করে মেনশন করছে কেন? গেটিং মাই পয়েন্ট? মানে কি বলতে চাইছি যে, হ্যাঁ বল, ন্যাচারাল মানে সোজা কথায় যেটা অ্যান্সার, একটা যেটা ডিজিজ হয়ে তার জন্য হচ্ছে সেটা হচ্ছে প্যাথোলজিক্যাল, আর যেটা ন্যাচারাল ভ্যারিয়েশন সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল। আজকে আমার চুল পড়ে যাচ্ছে, দিস ইজ আ ফিজিওলজিক্যাল ফেনোমেনন। বয়সের সাথে সাথে আমার চুল পাকছে, চুল পড়ে যাচ্ছে, কিন্তু সেটা যদি আজকে আমার 3 বছরের বাচ্চার চুল পাকতে শুরু করে, দ্যাট ইজ প্যাথোলজিক্যাল। বোঝা গেল? তো এই যে জিনিসটা যেটা নর্মাল রেঞ্জের মধ্যে থাকে, বাট দের ইজ আ ভ্যারিয়েশন, দ্যাট ইজ ফিজিওলজিক্যাল। আর যেটা ডেফিনিট কোনো ডিজিজের কারণে হয়, দ্যাট ইজ প্যাথোলজিক্যাল। নাও, এক্সট্রিমস অফ এজ, ইনফ্যান্সি অ্যান্ড ওল্ড এজ, বাচ্চাদের হয়, বুড়োদের হয় ক্যান্ডিডিয়াল ইনফেকশন, খুব কমন। যদি
লো ইমিউনিটি মানে যাদের এইচআইভি হয়, যাদের ম্যালিগনেন্সি থাকে, যাদের ডায়াবেটিস মেলাইটাস হয়, অর দে আর টেকিং সাম ইমিউনোসাপ্রেসিভ থেরাপি। ইমিউনোসাপ্রেসিভ থেরাপি কাদের নিতে হয়? এক্সাম্পল, organ transplant. Excellent. So patient on broad spectrum antibiotics, what do you mean by that? Broad spectrum antibiotic কেন, মানে যদি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিই তাহলে এই ফাঙ্গাল ইনফেকশনের কি যায় আসে? বেল পাকলে কাকের কি? এক্সেলেন্ট, ইট ডেস্ট্রয়েজ দ্য ন্যাচারাল ফ্লোরা। আমাদের বডিতে অনেক ন্যাচারালি অকারিং ব্যাকটেরিয়া থাকে দ্যাট অ্যাকচুয়ালি প্রিভেন্টস ডিফারেন্ট আদার টাইপ অফ ইনফেকশন, প্রোটেক্ট করে আমাদের। আমরা যদি সেগুলোকে নষ্ট করে দিই বাই অ্যান্টিবায়োটিক অ্যাবিউজ, মিসইউজ, ওভারইউজ, তাহলে অ্যাকচুয়ালি উই আর এক্সপোজিং আওয়ারসেলফ টু ডিসেমিনেটেড ইনফেকশনস। ওকে, অলরাইট, মাইন্ড ইট, জিঙ্ক অ্যান্ড আয়রন ডেফিসিয়েন্সির জন্যও কিন্তু ক্যান্ডিডিয়াসিস হতে পারে। আয়রন ডেফিসিয়েন্সির জন্য আরো একটা জিনিস হবে ব্লাডে, সেটা কি হয়? ডিউ টু আয়রন ডেফিসিয়েন্সি কি হতে পারে? অ্যানিমিয়া, as simple as that. তাহলে কি কি ভিরুলেন্স ফ্যাক্টর এখানে কাজ করে? একটা হচ্ছে যেটা ফাঙ্গাসটাকে আমাদের বডি সেলের সাথে অ্যাটাচ করতে হেল্প করে, দিস ইজ নোন অ্যাজ অ্যাডহেসিন। দিস ইজ নোন অ্যাজ অ্যাডহেসিন। সেকেন্ড, যেটা টিস্যু ইনভেশন করে। শুধু অ্যাটাচ করলে তো হবে না, তাকে টিস্যুর ভেতরে ঢুকতে হবে। ইট হ্যাজ টু ইনভেড, ইনভেশন করতে হয়। সেটার জন্য আছে কি? অ্যাসপারটিল প্রোটিনেজ আর সেরিন প্রোটিনেজ। এরা আমাদের বডির যে টিস্যু আর্কিটেকচার যেগুলো থাকে সেগুলোকে ডিস্টার্ব করে ফাঙ্গাসটাকে ভেতরে ঢুকতে সাহায্য করে, পেনিট্রেট করতে সাহায্য করে। থার্ড, টক্সিন। গ্লাইকোপ্রোটিন এক্সট্রাক্ট যেটা থাকে, দিস ইজ পাইরোজেনিক। হোয়াট ডু ইউ মিন বাই পাইরোজেনিক? ইয়েস, ফিভার করতে পারে। এই টক্সিনটার জন্য, ক্যান্ডিডা সেল ওয়াল থেকে যে টক্সিনটা বেরোয়, এটার জন্য মানুষের ফিভার আসে, জ্বর হয়। লাস্ট, সিউডোহাইফি। সিউডোহাইফি হচ্ছে ফাঙ্গাসের একটা স্পেশাল টাইপ অফ অ্যারেঞ্জমেন্ট। ট্রু হাইফি আর সিউডোহাইফি দুটো আছে। Anyone who can differentiate between true hyphae and pseudo hyphae? Sure, true hyphae septate hobe. Very good. So this is pseudo hyphae and this is true hyphae. ভালো করে দেখ, একটা তো হচ্ছে বাডিং ইস্ট সেল, গোল গোল আছে, তার সঙ্গে দেখ কতগুলো ছোট ছোট এইটুকুটুকু, সেগুলো যে মাদার সেল যেটা তার সাথে আটকে আছে। সো দিস ইজ নোন অ্যাজ ইস্ট সেল। এরপরে যখন এখানে সোজা কথায় দেখ, তোরা যেটা বলছিলি প্রত্যেকটার পর একটা কনস্ট্রিকশন আছে, আর কনস্ট্রিকশন থেকে বাডিং এর মতো করেই কিন্তু সাইডটা বেরিয়ে আসছে। দিস ইজ সিউডো হাইফি। ট্রু হাইফি যদি হয় সেখানে কিন্তু কোনো কনস্ট্রিকশন নেই, সেপ্টেশন নেই। ওকে, তো এটা একটা লিনিয়ার গ্রোথ হচ্ছে, এই গ্রোথটা লিনিয়ার হচ্ছে, দেখ মাঝখান থেকে, আর ঠিক এই গ্যাপ থেকে আরেকটা বেরিয়ে এসছে। বোঝা গেল? এই যে সিউডো হাইফি, সোজা কথায় খুব সহজভাবে বলতে গেলে, যদি আমাদের ক্যান্ডিডা আমাদের গলায় থাকে অ্যাজ এ কমেন্সাল, কিন্তু যদি কোনো পেশেন্টের থ্রোট কমেন্সাল হিসাবে একটা ক্যান্ডিডা পেলাম দ্যাট হ্যাভ দিস সিউডো হাইফাল প্যাটার্ন, তার মানে বুঝতে হবে ওটা আর জাস্ট কমেন্সাল নেই, ইট ইজ ইনভেসিভ ক্যান্ডিডিয়াসিস। প্রেজেন্স অফ সিউডো হাইফি ইন্ডিকেটস ইনভেসিভ ক্যান্ডিডিয়াসিস। ওকে, যদি আমাদের মাইক্রোবায়োলজিক্যালি কখনো রিপোর্ট আসে যে উই ক্যান্ডিডা উইথ সিউডো হাইফি প্রেজেন্ট, তার মানে
ইনভেশন হয়েছে, টিস্যু ইনভেশন হয়ে গেছে। সো ইনভেসিভ ক্যান্ডিডিয়াসিস, মিউকোজাল ক্যান্ডিডিয়াসিস, কিউটেনিয়াস ক্যান্ডিডিয়াসিস অ্যান্ড অ্যালার্জিক ক্যান্ডিডিয়াসিস, 4 রকম ক্যান্ডিডিয়াসিস হতে পারে। এর মধ্যে অ্যালার্জিক যেটা, সেটার নাম হচ্ছে ইড রিঅ্যাকশন। বড় বড় লাল লাল হয়, মানে আমাদের বডি ডিফেন্স একটা অ্যালার্জিক রেসপন্স তৈরি করে দেয় ফাঙ্গাল প্রোটিনটার এগেইনস্টে। ওকে, কিউটেনিয়াসটা আমরা জানি। মিউকোজাল যেটা বাচ্চাদের ক্ষেত্রে বেশিরভাগ হয়, ওরাল থ্রাস বলা হয়, খুব বুড়োদের ক্ষেত্রে হতে পারে। যারা আরেকটা ক্ষেত্রে হয় অ্যাজমা পেশেন্টদের, অ্যাজমা পেশেন্ট যারা মিটার ডোজ ইনহেলার নেয়, তাতে স্টেরয়েড থাকে। স্টেরয়েড যখন পাফ নেয়, তারপরে দেখা যায় যে তার আস্তে আস্তে হয়তো একটা ওরাল থ্রাস গ্রো করে গেছে। সেই কারণে, কেন? কারণ ওতে স্টেরয়েড আছে, লোকাল ইমিউন ডিফেন্সটাকে ফেলে দেয়। সেই সব কারণের জন্য যখন কেউ ওরাল নেয়, ইনহেলেশন নেয়, তখন সেটা তাকে বারবার করে বলে দেওয়া হয় যে মিটার ডোজ ইনহেলারটা নেওয়ার পরে যেন মুখটা ধুয়ে নেয় ভালো করে, আদারওয়াইজ তার ওরাল থ্রাস হওয়ার একটা সম্ভাবনা আছে। So you can see this is the original photograph of Candida budding yeast cell. You can appreciate the pseudo hyphae and this is the true hyphal form. এটা অরিজিনালি এরকম দেখতে পাওয়া যায় KOH মাউন্টে। ওকে, নেক্সট। সো স্যাব্রড ডেক্সট্রোজ আগার, স্যাব্রড ডেক্সট্রোজ আগার और SDA তে 37 ডিগ্রি সেন্টিগ্রেডে 2 দিন অর্থাৎ 48 আওয়ার্স যদি ইনকিউবেশন করা হয়, তাহলে আমরা এই ধরনের ক্রিম কালার একটা কলোনি পাবো। ওকে, সো কি কি টেস্ট করা যায়? 1 নাম্বার হচ্ছে জার্ম টিউব টেস্ট, যেটা ক্যান্ডিডা অ্যালবিকান্সের জন্য পজিটিভ হয়। হোয়াট ইজ জার্ম টিউব টেস্ট? এনিওয়ান? কি হয়? ক্যান্ডিডার যে কলোনি, সেটাকে হিউম্যান বা শিপ সেরামের সঙ্গে মিক্স করে 2 ঘন্টা ইনকিউবেট করা হয়। তারপরে যদি দেখা যায় যে ওটা মাইক্রোস্কোপের তলায় ফেলে, যে দেখা যায় ওতে একটা ইলংগেশন তৈরি হয়েছে, ছবি দেখাচ্ছে। এটা একমাত্র ক্যান্ডিডা অ্যালবিকান্সের ক্ষেত্রে পসিবল। ইফ ইট ইজ পজিটিভ, দিস টেস্ট ইজ পজিটিভ, তাহলে তুই আইডেন্টিফাই করে ফেলতে পারছিস যে এই যে ক্যান্ডিডা স্পিসিসটা, দ্যাট ইজ নাথিং বাট ক্যান্ডিডা অ্যালবিকান্স। ডালমাউথ প্রেত কালচার, ক্রোম আগার। ক্রোম আগার অ্যাকচুয়ালি কালার দেয়। ক্রোম মানে কি? কালার। তো এক একটা স্পিসিসের জন্য ক্যান্ডিডার আলাদা আলাদা কালার দিয়ে দেবে। তাহলে আমরা শুধুমাত্র উইদাউট এনি স্পেসিফিক বায়োকেমিক্যাল রিয়াকশন, আমরা শুধুমাত্র কালার দেখে মোটামুটি অ্যাজিউম করে নিতে পারি যে কোন স্পিসিসের ক্যান্ডিডা ইনফেকশন হয়েছে। নেক্সট, 45 ডিগ্রি সেন্টিগ্রেডে গ্রো করতে পারে একমাত্র ক্যান্ডিডা অ্যালবিকান্স। তাহলে ক্যান্ডিডা অ্যালবিকান্সের জন্য দুটো ম্যানুয়াল টেস্ট হলো, একটা হচ্ছে গ্রোথ অ্যাট 45 ডিগ্রি সেন্টিগ্রেড, আরেকটা ভেরি গুড, জার্ম টিউব টেস্ট। আর যেখানে আমরা সবকিছু আটকে যাবো সেখানে তো একটাই আছে এখন, PCR। ওকে, সো দিস ইজ জার্ম টিউব টেস্ট। মাদার সেল, সেখান থেকে একটা জার্ম টিউব তৈরি হয়েছে। কর্নমিল আগারে এটা দেখা যাচ্ছে, এটা ডালমাউথ প্লেট কালচার, এন্ড দিস ইজ কি? এটা ক্রোম আগার। এক্সেলেন্ট, ক্রোম আগার। তাহলে ল্যাবরেটরি ডায়াগনোসিস যখন হবে, তখন আমরা দেখব যে যদি শুধুমাত্র ইস্ট সেলগুলো পেতাম তাহলে এটা নিয়ে আমরা এত ভাবতাম না, কিন্তু যখনই আমরা এটার সাথে সিউডো হাইপি পেয়ে গেছি, you have to worry because it is suggestive of invasive candidiasis.
সো এসডিএ তে কি কলোনি পাবো আমরা দেখেছি। অলরাইট, নাও ক্যান্ডিডিয়াসিসের তো ট্রিটমেন্ট বুঝলাম। ক্যান্ডিডিয়াসিস ক্যান বি ট্রিটেড বাই টপিক্যাল অ্যাজোলস, ওরাল ফ্লুকোনাজল বা ক্যাপসোফাঙ্গিন বা লাইপোজোমাল অ্যাম্ফোটেরিসিন বি, এগুলো দেওয়া যায়। কথা হচ্ছে ক্যান্ডিডা আমরা সিস্টেমিক মাইকোসিসের মধ্যে কেন করছি? কারণ কিছু ক্যান্ডিডা আছে বা স্পেশাল একটা ক্যান্ডিডা যেটা রিসেন্টলি খুব বেশি হচ্ছে, দ্যাট ক্যান ইনফেক্ট the immunocompetent individual also and cause systemic mycosis। এরকম বেশ কিছু পাওয়া গেছে। স্পেশালি কেন আজকে আমরা এখানে আলোচনা করব? কারণ it is infecting the healthcare workers also। আমরা পেশেন্টের সব থেকে বেশি কন্ট্যাক্টে থাকবো, সব থেকে বেশিক্ষণ থাকবো। তাহলে যদি এমন কোনো ক্যান্ডিডিয়াল ইনফেকশন থাকে যেটা আমাদেরকে ব্রিচ করতে পারে, তাহলে তো সবার আগে আমরা ইনফেক্টেড হব। সো নট অনলি ইউ হ্যাভ টু সেভ ইউর পেশেন্ট, বাট অলসো ইউ হ্যাভ টু সেভ ইউর সেলফ। সেটা কি? ক্যান্ডিডা অরিস। ওকে, ক্যান্ডিডা অরিস। সো এমার্জিং স্পিসিস অফ ক্যান্ডিডা ইনক্রিজিংলি রিপোর্টেড ইন দ্য রিসেন্ট পাস্ট। এটা বিভিন্ন জায়গায় দেখা গেছে, হেলথ কেয়ার সেটিং এর ক্ষেত্রে বেশি দেখা যাচ্ছে। আই রিপিট, হেলথ কেয়ার সেটিং এ এটা বেশি দেখা যাচ্ছে। হেলথ কেয়ার সেটিং মিনস হসপিটালস, হাসপাতালে এই ইনফেকশনটা বেশি হচ্ছে। সো ক্লিনিক্যাল ডিজিজ থেকে অ্যাসিমটোমেটিক কলোনাইজেশন, ক্যান্ডিডেমিয়া, অ্যাবসেস, ইয়ার ইনফেকশন, এভরিথিং। ফার্স্টলি দিস ইজ ভেরি ডিফিকাল্ট টু আইডেন্টিফাই। দিস ইজ ভেরি ডিফিকাল্ট টু আইডেন্টিফাই। কেন? কারণ যেগুলো স্ট্যান্ডার্ড ল্যাবরেটরি মেথডস যেগুলো আছে, ক্যান্ডিডা বুঝতে পারছি, কিন্তু এটা ক্যান্ডিডা অরিস বুঝতে পারা অসুবিধা আছে। এমনকি যেটা অটোমেটেড আইডিএসটি সিস্টেম যেগুলো আছে, সেগুলোও অনেক সময় কিন্তু মিস করছে, দেখা যাচ্ছে। দেয়ার আর সেভারাল টেস্ট রিপোর্টস যেক্ষেত্রে মিস করেছে অটোমেটেড আইডিএসটি সিস্টেম। আইডিয়ালি যেটা আছে, কারেক্ট আইডেন্টিফিকেশন হচ্ছে একমাত্র ম্যালডিটফ। ওকে, সে পরীক্ষায় যেটা তোদের সবার ওই একটি বেরিয়েছিল, আর কিছু না, ম্যালডিটফ। সে ম্যালডিটপই সত্যি সত্যি এই ম্যালডিটপই একমাত্র কারেক্টলি আইডেন্টিফাই করতে পারে। ওকে, সো যেগুলো প্রিডিসপোজিং ফ্যাক্টর আগে সেগুলো একবার দেখা যাক। ওকে, সো ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স, প্রলংড হসপিটাল স্টে, যদি কোনো ডিসিমিনেটেড ডিজিজ থাকে, কোনো ফ্যাটাল কোমরবিডিটিস থাকে, যেমন ক্যান্সার, সার্জারি যদি হয়, ইমিউনো কম্প্রোমাইজিং যদি কোনো ডিসঅর্ডার থাকে, মানে ডায়াবেটিস মেলাইটাস, ইউরিনারি ক্যাথিটার, সেন্ট্রাল ভেনাস ক্যাথিটার, যেখানে ব্রিচ করা হচ্ছে, বডি যে বেরিয়ার সেটাকে ব্রিচ করা হচ্ছে, এইগুলোর ক্ষেত্রে ক্যান্ডিডা অরিস ইনফেকশন হতে পারে। ওকে, ইউ হ্যাভ টু বি ভেরি কশাস। আজকে কোনো পেশেন্টের সেপ্টিসিমিয়া যেমন হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য, তেমনি ডিসিমিনেটেড ফাঙ্গেমিয়াও হতে পারে ডিউ টু ক্যান্ডিডা অরিস ইনফেকশন। এটা কি কি করতে পারে? মরফোলজিক্যাল পলিমরফিজম, নানা ধরনের রূপ ধরতে পারে। আর কি? ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু এনজাইম আছে। হোয়াট মেক্স ইট মোর ডিফিকাল্ট টু ট্রিট? ইট ক্যান ফর্ম বায়োফিল্মস। বায়োফিল্ম ইজ আ প্রোটেক্টিভ ব্যারিয়ার, আ লিভিং ইকোসিস্টেম। সেটা কি হয়, যখন তুই কোনো অ্যান্টিফাঙ্গাল বা কোনো মেডিকেশন দিচ্ছিস, ইট ইজ নট রিচিং দ্য কোর অফ দ্যাট পার্টিকুলার অর্গানিজম, এটা সারফেসে আটকে দিচ্ছে। সো ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ট্রিট। ইভেশন অফ হোস্ট ইমিউনিটি, হোস্ট ইমিউনিটি থাকলেও সেটাকে ব্রিচ করছে। অ্যান্ড টেম্পারেচার অ্যান্ড অসমোটিক অ্যাডাপ্টেশন। ওকে, সো treatment, it is often very difficult as it is a multi-drug resistant organism.
This is a multi-drug resistant organism and shows resistance to commonly used antifungals, which is used usually to treat candida infections. Capsofungin আর lipid based amphotericin B আপাতত ব্যবহার করা হচ্ছে। One thing I tell you, আজকে আমাদের অ্যান্টিবায়োটিক যতটা সহজ করে আমরা ব্যবহার করতে পারি, অ্যান্টিফাঙ্গালস ক্যান নট বি ইউজড দ্যাট মাচ, কি বলবো, যেটা বেধড়ক একটা ইউজ করা যায় সেটা কিন্তু করা একটু ডিফিকাল্ট। কেন? ডিউ টু ইটস এক্সটেন্সিভ সাইড এফেক্টস। So now we come to the classical 4 systemic mycosis. চারটে কি কি? Number 1 histoplasmosis, number 2 blastomycosis, number 3 coccoidiomycosis, and number 4 paracoccoidiomycosis. তাহলে এই যে চারটে, একটা স্পেশাল ফিচার আছে এই চারটের, এরা চারজনই হচ্ছে ডাইমরফিক ফাঙ্গাস। হোয়াট ডু ইউ মিন বাই ডাইমরফিক ফাঙ্গাস? এটা এনভায়রনমেন্ট মানে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে মোল্ড ফর্মে থাকে, আর বডিতে 37 ডিগ্রি সেন্টিগ্রেডে ইস্ট ফর্মে থাকে। তাহলে যদি আমি বডি থেকে খুঁজি একে, তাকে পাবো ইস্ট ফর্মে, আর যদি এনভায়রনমেন্টে পাই তাহলে সেটা কি পাবো? মোল্ড ফর্মে। সো সিস্টেমিক মাইকোসিস, প্রথম কথা এটা স্যাপ্রোফাইটিক, জলের স্থলে অন্তরিক্ষে সব জায়গায় আছে। ওকে, নেক্সট, from lungs they disseminate to cause various systemic manifestation. As it is dimorphic, একে দুটো টেম্পারেচারে ইনকিউবেট করা উচিত। one is 25 ডিগ্রি সেন্টিগ্রেড, another is আমাদের বডি টেম্পারেচার 37 ডিগ্রি সেন্টিগ্রেড। সো ফার্স্ট হিস্টোপ্লাজমোসিস। প্রথমেই বলে রাখি, হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটামের জন্য এই ডিজিজটা হয়, but it is a misnomer because it does not have any capsule. তাহলে যার ক্যাপসুল নেই তাকে কি করে ক্যাপসুলেটাম বলি? উচিত নয়, কিন্তু নাম যখন রেখে দিয়েছে তখন তো নামটাকে চেঞ্জ করা মুশকিল হি নেই, নামুমকিন হ্যাঁ। নামটা রেখেছেন যে ভদ্রলোক, তার নাম হচ্ছে স্যামুয়েল ডার্লিং। 1905 সালে উনি এটা আইসোলেট করে নাম রেখেছিলেন, সেই জন্য আমরা হিস্টোপ্লাজমাকে নাম দিয়েছি ডার্লিংস ডিজিজ। ওকে, এর মধ্যে তিনটে আছে, হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম, ক্যাপসুলেটাম, ডুবোইসি আর ফার্সিমিনোসাম। শেষ থেকে আসি, এর মধ্যে যেটা ফার্সিমিনোসাম, এটা এপিজুটিক ইনফেকশন করে। ইট ইনফেক্টস হর্সেস অ্যান্ড মিউলস, ঘোড়া এবং খচ্চর, এদের ইনফেকশন বেশি করে। তো সুতরাং মানুষের ক্ষেত্রে ইনফেকশনের চান্সটা কম, কিন্তু এপিজুটিক যেহেতু, সেই কারণে এটা হতে পারে। যেটা সেকেন্ড ডুবোইসি, এটা আফ্রিকান হিস্টোপ্লাজমোসিস করে। এটার লাংস এবং স্কিন ইনফেকশন বেশি হয়, কিন্তু যেটা সব থেকে কমন সেটার নাম হচ্ছে হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম। দিস ইজ দ্য মোস্ট কমন টাইপ। সারা পৃথিবী জুড়ে এটা হয় ইনফেকশনটা। ইউএসএ তে বেশি হয়, ওহাইও রিভার অ্যান্ড লোয়ার মিসিসিপি রিভারে। আমাদের পশ্চিমবঙ্গে গাঙ্গেয় উপত্যকা, যে জায়গাটা গঙ্গা নদীর ধার পাশে দিয়ে যেটা আছে, ভাগীরথী, গঙ্গা ভাগীরথী, এই জায়গায় এটা বেশি। এখানে কেন বেশি হয়, কোন জায়গাটা? দেখা যাচ্ছে দুটি জিনিস, পাখি এবং বাদুড়। পাখি আর বাদুড় যেখানে যে এরিয়া জুড়ে ত্যাগ স্বীকার করে, অর্থাৎ মলত্যাগ করে, সেইটা আমাদের ওই এরিয়াটা হিস্টোপ্লাজমার মোল্ড বা ইয়েতে ভর্তি থাকে। তাহলে একই সঙ্গে বলা হচ্ছে যেখানে পায়রা খুব বেশি থাকে, যেসব পুরনো বাড়িতে, সেসব বাড়িতে কিন্তু হিস্টোপ্লাজমার একটা এনভায়রনমেন্টে হিস্টোপ্লাজমার মোল্ড থাকে। ওকে, এগুলোর প্রত্যেকটার এই যে চারটে যে সিস্টেমিক মাইকোসিস যেগুলো হয়, এদের কিন্তু প্যাথোজেনেসিসটা মোটামুটি একই। একটা বুঝে ফেললে বাকিগুলো কিন্তু লেখা যাবে।
সেটা কিরকম? প্রথম হচ্ছে এগুলো সবকটাই স্পোর ইনহেলেশনের মাধ্যমে হয়, লাংস দিয়ে ভেতরে ঢোকে। সো ইনহেলেশন অফ স্পোর হুইচ ইজ নোন অ্যাজ মাইক্রোকনিডিয়া। তো মাইক্রোকনিডিয়া সার্কুলেট করে যখন ওই কন্টামিনেটেড সয়েলটাকে ডিস্টার্ব করা হয়। কিরকম? ধর আজকে কোনো একটা জায়গায় পাখিতে আচ্ছা পায়খানা টায়খানা করে দিয়ে চলে গেছে, জায়গাটা কোনো কারণে ক্লিন করা হচ্ছে, বাড়িতে অনুষ্ঠান হবে সে সময় তো ছাদটা ক্লিন করা হচ্ছে। যখন সেটা করা হচ্ছে, যে ক্লিন করছে স্বাভাবিক নিয়মেই সে দেখা যাচ্ছে কখনো মাস্ক পরে করে না, সেটা তখনই ওই মাইক্রোকনিডিয়াগুলো এয়ারে চলে আসছে। সেখানে যে ক্লিন করছে সে বা তার সাথে যারা অ্যাকম্পানি করছে, এভরিওয়ান ইজ ইনহেলিং দ্যাট, এভরিওয়ান ইজ ইনহেলিং দ্য মাইক্রোকনিডিয়া। নেক্সট, after the spore enter the lungs, that is engulfed into the alveolar macrophages. অ্যালভিওলার ম্যাক্রোফাজের মধ্যে মাইক্রোকনিডিয়া যেটা ছিল মোল্ড ফর্ম, সেটা বডির ভেতরে ঢুকে 37 ডিগ্রি সেলসিয়াসে কি হয়ে গেল? ইস্ট ফর্ম। দ্যাট ইজ ওয়াই ইট ইজ নোন অ্যাজ ডাইমরফিক। দুটো রূপ ধরতে পারে। ইস্ট সার্ভাইভ ইন দ্য ফ্যাগোলাইসোজোম। ওটা ফ্যাগোলাইসোজোম, যেটা ফ্যাগোসাইট এসেছে তাকে লাইসোজোম দিয়ে অ্যাটাক করছে, কিন্তু সেটা বেঁচে থাকছে। কেন? কারণ লাইসোজোম যে অ্যাটাকটা করে সেটা কি দিয়ে করে? অ্যাসিড দিয়ে করে। সেই অ্যাসিডিক মেটেরিয়ালটার এগেনস্টে এর একটা বেসিক মেটেরিয়াল ছাড়তে থাকে, বাইকার্বনেট অ্যামোনিয়া। তাহলে ওটা তো নিউট্রালাইজ হয়ে যাবে। যেহেতু নিউট্রালাইজ হয়ে যাচ্ছে, ইট সার্ভাইভস ইনসাইড দ্য ফ্যাগোলাইসোজোম। ইউ ক্যান সি মাইক্রোকনিডিয়া এই নাকের ভেতর দিয়ে ঢুকলো লাংসে, লাংসের ভেতরে কি হয়ে গেল? এটা ইস্ট ফর্ম। এবার ইস্ট ফর্ম দিয়ে লিম্ফের মাধ্যমে গেল ব্লাডে, কিন্তু তখন এটা থাকলো। কিভাবে হয় সেটা দেখা যাক। ইন্ট্রাসেলুলার ইস্ট ট্রাভেল টু দ্য নিয়ারেস্ট লিম্ফ নোডস and spread to the other parts of the body through the bloodstream. সাধারণত 2 সপ্তাহের মধ্যে যাদের ক্ষেত্রে সেল ইমিউনিটি ঠিক আছে, সিএমআই যাদের ঠিক আছে, তাদের ক্ষেত্রে 2 সপ্তাহের মধ্যে কিন্তু একটা বডি রেসপন্স তৈরি হয়ে যায় এবং সেটা এলিমিনেটেড হয়ে যায়। কিন্তু যাদের ক্ষেত্রে সেটা থাকে না, ইমিউনো কম্প্রোমাইজড ইন্ডিভিজুয়াল, তাদের ক্ষেত্রে এটা ডিসিমিনেটেড ইনফেকশন করতে পারে। যাদের সেল মেডিয়েটেড ইমিউনিটি ঠিক আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এটা লাংসে ইনফেকশন করে। কোথায় কোথায় ইনফেকশন করে আমরা দেখছি। সো 3 ধরনের আছে। একটা হচ্ছে পালমোনারি হিস্টোপ্লাজমোসিস, যেটা লাংসে হয়। সেকেন্ড আসছে মিউকোকিউটেনিয়াস হিস্টোপ্লাজমোসিস, দিস ইজ মিউকোকিউটেনিয়াস হিস্টোপ্লাজমোসিস। অ্যান্ড ডিসিমিনেটেড হিস্টোপ্লাজমোসিস, মানে ডিসিমিনেটেড ফাঙ্গেমিয়া করতে পারে। একটা জিনিস যেটা বোঝার সেটা হচ্ছে, যেটা পালমোনারি হিস্টোপ্লাজমোসিস যেটা হয়, এটাও কিন্তু কিছুটা টিউবারকিউলোসিসের টাইপের দেখতে হয়। মানে যদি আমরা এক্স-রে করাই তখন দেখবো হায়ালার লিম্ফ্যাডেনোপ্যাথি হয়ে বসে আছে। আগে তো টিবিটা মাথায় আসে, আগে হিস্টোপ্লাজমা মাথায় আসে না। সেক্ষেত্রে আমাদের যেগুলো স্পুটাম বা অ্যাসপিরেট যেগুলো আছে, সেগুলো যতক্ষণ না দিয়ে দেখে আমরা কনফার্ম করব ততক্ষণ পর্যন্ত কিন্তু বুঝতে পারবো না। উই ক্যান মিস দ্যাট। টিবির সাথে তফাৎ হচ্ছে একটাই, যদি একবার একটা ল্যাটেন্ট টিউবারকিউলোসিস হয় সেটা যেমন রিঅ্যাক্টিভেটেড হতে পারে পরে, এটা যদি একবার সেরে যায় তাহলে জীবনে আর দ্বিতীয়বার কখনো এটা হবে না, এটা রিঅ্যাক্টিভেটেড হয় না। ওকে, তো স্পেসিমেন কি কি আছে? নাম্বার 1 হচ্ছে স্পুটাম ইন কেস অফ পালমোনারি, সাসপেক্টেড পালমোনারি হিস্টোপ্লাজমোসিস। অ্যাসপিরেট ফ্রম বোন ম্যারো অ্যান্ড লিম্ফ নোড, যদি আমরা ডিসিমিনেটেড হিস্টোপ্লাজমোসিস সাসপেক্ট করি। আর ব্লাড অ্যান্ড বায়োপসিস, বায়োপসি ইন কেস অফ সফট টিস্যু ইনফেকশন, যেগুলো মিউকোকিউটেনিয়াস হিস্টোপ্লাজমোসিস, সেগুলোর ক্ষেত্রে। ডাইরেক্ট মাইক্রোস্কোপিতে একটা ন্যারো বেসড বার্ডিং উইথ ম্যাক্রোফাজেস উইথ অ্যান আন্ডারলাইন গ্রানুলোমাটা রেসপন্স দেখতে পাই। আইডিয়ালি গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে কালচার ইন স্যাব্রোডেক্সট্রোজ আগার, ব্লাড আগার অ্যান্ড ব্রেন হার্ট ইনফিউশন আগার।
as it is a dimorphic fungi, we have to incubate this in two different temperatures. একটা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড আর একটা 37 ডিগ্রি সেন্টিগ্রেড। এক্সেলেন্ট। সো এর যেটা মাইসেলিয়াল ফর্ম, সেই মাইসেলিয়াল ফর্মটা দুটো ভাবে থাকে, একটা হচ্ছে টিউবারকুলার ম্যাক্রোকনিডিয়া আর একটা হচ্ছে ছোট ছোট মাইক্রোকনিডিয়া। অ্যাকচুয়ালি মাইক্রোকনিডিয়া যেটা আছে সেটা ছোট, এইটাই আমরা ইনহেল করি। আর ম্যাক্রোকনিডিয়াটা হচ্ছে আমরা একদম ক্যারেক্টারিস্টিক ফিচার, এটা দেখলেই চিনতে পারবো যে এটা হচ্ছে ম্যাক্রোকনিডিয়া। ছবিটা দেখা যাক। সো দিস ইজ দ্য পিকচার, দিজ আর ম্যাক্রোকনিডিয়াস, আঙুলের মতো যেগুলো আছে, আর এই যে ছোট ছোট যেগুলো, এগুলো কি মাইক্রোকনিডিয়া। ওকে, 37 ডিগ্রি সেন্টিগ্রেড যখন হয় তখন সেটা আর মাইসেলিয়াল ফর্মে থাকে না, এটা কোন ফর্মে চলে যায়? ইস্ট ফর্মে চলে যায়। আর এটা স্পেশাল মিডিয়া যেটা আছে সিলেক্টিভ, যেটা সিলেক্টিভ মিডিয়া নয়, এটা হচ্ছে স্পেশাল মিডিয়া ফর দিস হিস্টোপ্লাজমা গ্রোথ, কেলিজ মিডিয়া। ওকে, দুটো সেরোলজিক্যাল ডায়াগনোসিস হয়, একটা হচ্ছে কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট, কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট, আর একটা ইমিউনো ডিফিউশন টেস্ট। তাহলে ক্রনিক স্টেজের জন্য যে আমরা ডায়াগনোসিস করি, সেরোলজিক্যাল ডায়াগনোসিস মানে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিলেটেড ডায়াগনোসিস। তো অ্যান্টিজেন অ্যান্টিবডি রিলেটেড যে ডায়াগনোসিস, অর্থাৎ যেখানে আমরা অ্যান্টিবডিটা খুঁজছি, সেটা কিন্তু ডেভেলপ করে 1 মাস পরে। তাহলে ইট ইজ ইউজফুল ইন দ্য লং রান ক্রনিক হিস্টোপ্লাজমোসিস সেটা ডায়াগনোসিস করার জন্য। যেটা হয়েছে সঙ্গে সঙ্গে ডায়াগনোসিস করার জন্য কিন্তু এটা খুব একটা সুইটেবল নয়। ওকে, যদি কারো ব্লাস্টোমাইকোসিস হয় তাহলে কিন্তু পাস্ট ইনফেকশন, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা ফলস পজিটিভ রেজাল্ট দিতে পারে। ব্লাস্টোমাইসিস ইজ, অ্যাজ ইউ নো, অ্যানাদার ডাইমরফিক ফাঙ্গাই, অ্যানাদার কজ অফ সিস্টেমিক মাইকোসিস। লাইপোজোমাল অ্যাম্ফোটেরিসিন বি, এটা বেশিরভাগ ক্ষেত্রেই এটা ইউজ করা হয় এখন। ইট্রাকোনাজোল যদি ক্রনিক ক্যাভিটারি পালমোনারি হিস্টোপ্লাজমোসিস হয় তার জন্য ইট্রাকোনাজোল ইউজ করা হয়। নেক্সট উই হ্যাভ ব্লাস্টোমাইকোসিস। এর আরেকটা নাম হচ্ছে গিলক্রিস্ট ডিজিজ, আরেকটা নাম হচ্ছে চিকাগোস ডিজিজ। ফাঙ্গাল ইনফেকশন in case of humans and other animals, notably cats and dogs, যারা বাড়ির পেট থাকে তাদের ক্ষেত্রে হতে পারে, ভাইস ভার্সা। ওকে, দিজ আর ডাইমরফিক ফাঙ্গাস। এগেন এটাও কিন্তু একইভাবে হয়। কিরকম? প্রথমে যেটা স্পোর থাকে সেই স্পোরটা কোনোভাবে লাংসে ঢোকে, ইনহেলড, তারপরে আবার সেই একই জিনিস দেখ অ্যালভিওলার ম্যাক্রোফাজ সেটাকে এনগালফ করে and it is converted into yeast cell. This yeast it expresses a glycoprotein BAD, Blastomyces dermatitidis adhesine 1. Okay, BAD, this one is BAD1 is very bad. This is the virulence factor and it is the major inducer for cellular as well as humoral immune responses. দেখা যাক, acute pulmonary blastomycosis, this is the by far the most common form, and extra pulmonary manifestations এটা কার ক্ষেত্রে হয়? নাম্বার 1 স্কিন ইনভলভমেন্ট হতে পারে, একটা হচ্ছে ভেরুসিয়াস আর একটা হচ্ছে আলসারেটিভ টাইপ। ভেরুসিয়াস মানে ফুলকপির মতো দেখতে হয় যেটা, আর আলসারেটিভ মানে যেটা ঘায়ের মতো হয়ে যায়। ওকে, সেকেন্ড osteomyelitis. What do you mean by that? A chronic bone infection. Prostate and epididymis involvement in man. Central nervous system involvement in case of HIV AIDS individual and brain abscess. Understood?
These are blastomycosis. This is pulmonary blastomycosis. Cavity, you can see the cavity. Okay. All right. Laboratory diagnosis কি হবে? এরও যে হিস্টোপ্যাথোলজিক্যাল যে প্রেজেন্টেশন, সেখানে দেখা যাচ্ছে thick walled round yeast cell with single broad based budding yeast. Okay. This is the mycelial form and this is figure 8. This is the yeast form. তাহলে কালচার মিডিয়া এগেইন ওই তিনটি, স্যাব্রড, ডেক্সট্রোজ, আগার, ব্লাড, আগার, ব্রেন, হার্ট, ইনফিউশন, ব্রথ। তাহলে তিনটে কি কি হলো? স্যাব্রড, ডেক্সট্রোজ, আগার, ব্লাড, আগার আর ব্রেন, হার্ট, ইনফিউশন, ব্রথ। এর প্যাথোজেনেসিসটাও সিমিলার, এর ল্যাবরেটরি ডায়াগনোসিসটাও সিমিলার। তাহলে একই জিনিস 25 ডিগ্রি সেন্টিগ্রেডে একটা হাইফাল একটা প্রেজেন্টেশন থাকবে, আর যখনই এটা 37 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা ইনকিউবেট করব সেখানে আমরা ইস্ট ফর্ম পেয়ে যাব। তাহলে আমরা এখানে অলরেডি যেহেতু অ্যাডহেসিন 1 প্রোটিনটা পেয়ে গেছি, যেটা ব্যাড 1, সেটাকে তাহলে অ্যান্টিবডি ডিটেকশন করা যেতে পারে সেরোলজিক্যাল টেস্টে, ইমিউনো ডিফিউশন টেস্ট। আর অ্যান্টিজেন ডিটেকশন টেস্ট এটা কিন্তু অনেক বেশি সেন্সিটিভ অ্যান্ড ইট ইজ কমার্শিয়ালি অ্যাভেলেবল। ডিএনএ পিসিআর এটাও আছে, তার মানে আমাদের এক্ষেত্রে কালচার আছে, এক্ষেত্রে ডেফিনিট সেরোলজিক্যাল টেস্টিং আছে, অ্যান্টিবডি অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান্টিজেন ডিটেকশন। তার ক্ষেত্রে অ্যান্টিজেন ডিটেকশন যেটা, সেটা হচ্ছে অ্যান্টিজেন ডিটেকশন আছে, দিস ইজ মোর সেন্সিটিভ। ওকে, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ যার আর কিছু নাই, তার কি থাকে? পিসিআর। ওকে, এগেইন লাইপোজোমাল অ্যাম্ফোটেরিসিন বি ইজ দ্য ট্রিটমেন্ট অফ চয়েস। এই সিস্টেমিক মাইকোসিসটার পড়ার একটা বড় সুবিধে হচ্ছে এটার একটা প্যাটার্ন আছে, প্রত্যেকটাই কিন্তু কিছুটা সিমিলার প্যাটার্নে ল্যাবরেটরি ডায়াগনোসিস, প্যাথোজেনেসিসও এক, ট্রিটমেন্টও এক। একটা মনে রাখলে বাকিগুলো কিন্তু কিছুটা লেখা যাবে। ওকে, অলরাইট। নাও উই হ্যাভ থার্ড ওয়ান which is known as coccidioidomycosis. এটার নাম হচ্ছে ভ্যালি ফিভার বা ক্যালিফোর্নিয়া ফিভার। দিস ইজ অলসো সিস্টেমিক ফাঙ্গাল ডিজিজ কজড বাই এ ডাইমরফিক সয়েল ডুয়েলিং ফাঙ্গাস ককয়েডিস, যেটা ইমিটিস আর পোসাডাসি এই দুটো স্পিসিস নিয়ে কাজ করে। দেখা যাক, এই ককয়েডিওমাইকোসিস ইজ অলসো নোন অ্যাজ ডেজার্ট রিউম্যাটিজম অর ভ্যালি ফিভার। কেন? যেখানে মরুভূমি অঞ্চল, এই রকম জায়গায় মরুভূমির যে বালি মাটি তার ভেতরে এটা মিশে থাকে, কোনোভাবে সেই সয়েলটাকে যদি ইরিটেট করা হয় তাহলে সেক্ষেত্রে এটা এয়ারে চলে আসে, তখন আমাদের লাংসের ভেতরে ঢোকে। সো এগেইন এতক্ষণ পর্যন্ত দুটো ছিল মাইক্রোকনিডিয়া ইনহেলেশনের জন্য, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আর্থোকনিডিয়া, ইনহেলেশন অফ আর্থোকনিডিয়া। লাংসের ভেতরে এটা রাউন্ডেড হয়ে যায়, ডেভেলপ ইন্টারনাল সেপ্টেশন টু ফর্ম আ লার্জ স্যাক লাইক স্ট্রাকচার। স্ফেরিউলস, স্ফেরিউলগুলো কি করে? রাপচার করে অ্যান্ড রিলিজ প্যাকেট অফ এন্ডোস্পোর দ্যাট ডিসেমিনেট অ্যান্ড ডেভেলপ ইনটু নিউ স্ফেরিউলস। If return to the artificial media or soil, আবার সেই স্ফেরিউলগুলো মাইসেলিয়াল ফর্ম ধরে নেয়। ওকে, নাও সি দ্য পিকচার। ডেজার্টের মাটিতে আর্থোকনিডিয়া ইনহেল করলো, সেটা ভেতরে গেল লাংসের ভেতরে, তারপর আস্তে আস্তে স্ফেরিউল তৈরি হচ্ছে, ছোট 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 অনেকগুলো মাইক্রোস্ফেরিউল সেখান থেকে বাস্ট করে আবার স্ফেরিউল তৈরি হচ্ছে। ওকে, সো ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কি হয়? নাম্বার ওয়ান,
স্কিন লেশন, র্যাশেস অর এরিথেমা নোডোসাম, র্যাশেস অর এরিথেমা নোডোসাম অ্যান্ড আর্থ্রাইটিস, সেই জন্য এটার নাম হচ্ছে ডেজার্ট রিউম্যাটিজম। রিউমাটয়েড আর্থ্রাইটিস আমরা নাম শুনেছি, তাই তো? সেখানে কি হয়, গাঁটে গাঁটে যন্ত্রণা হয়, জয়েন্ট পেন হয়। অ্যাকিউট রিউম্যাটিক ফিভার, স্টেপটোকক্কাস, তাহলে সেক্ষেত্রেও কি হয়, ফিভার হয়, তার সাথে গাঁটে গাঁটে যন্ত্রণা হয়, পলিআর্থ্রালজিয়া হয়, রাদার পলিআর্থ্রাইটিস আর পলিআর্থ্রালজিয়া। তো সেম জিনিস এখানে হয়, এখানে আর্থ্রাইটিস দেখা যায়, যেহেতু ডেজার্টে হয়, মরুভূমিতে হয়, সেই জন্য এটার নাম হচ্ছে ডেজার্ট রিউম্যাটিজম। সো joint pain may appear secondary to pulmonary infection, particularly in women, মহিলাদের এটা বেশি হয়। ডিসিমিনেটেড ফর্ম কাদের দেখা যায়, যাদের এইচআইভি আছে, অর্থাৎ যাদের CD4 সেল কাউন্ট বিলো নর্মাল, শুধু বিলো নর্মাল নয়, 250 কম, 250 পার মাইক্রো ml এর কম। ওকে, কমন সাইট কি কি, স্কিন, বোন, জয়েন্ট, সফট টিস্যু অ্যান্ড মেনিনজাস। দেখা যাক কোথায় কোথায় বলছে। তাহলে স্কিনে হয়েছে, বোনে হয়েছে, ইউ ক্যান সি দ্য লাইটিক লিশন, সফট টিস্যু অ্যান্ড ব্রেন মানে মেনিনজাস, তাই তো? তাহলে এক্ষেত্রে বোনস অ্যান্ড জয়েন্টসে দেখতে পাওয়া যাচ্ছে, স্কিনে দেখতে পাওয়া যাচ্ছে, সফট টিস্যুতে দেখতে পাওয়া যাচ্ছে, লাংসে দেখতে পাওয়া যাচ্ছে, আর ব্রেনে দেখতে পাওয়া যাচ্ছে। এই প্রত্যেকটা জায়গায় কিন্তু এটা হতে পারে। ওকে, তাহলে অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, নেভাডা, নিউ মেক্সিকো, টেক্সাস, যে সমস্ত জায়গায় একটা ডেজার্ট এনভায়রনমেন্ট রয়েছে, সেই সমস্ত জায়গায় এটা বেশি হয়। তাহলে ল্যাবরেটরি ডায়াগনোসিস এটার কিরকম হবে? প্রথম হচ্ছে যেটা, এর একটা হিস্টোপ্যাথোলজিক্যাল স্টেনিং দরকার। জেনারেল স্টেনিং এর সাথে আমরা যেটা ব্যাকটেরিয়াল স্টেনিং, সরি ফাঙ্গাল স্টেনিং বা এগুলো ধরি, সেগুলোর সাথে হিস্টোপ্যাথোলজিক্যাল স্টেনিং এর কি তফাৎ? যেগুলো আমরা ফাঙ্গাল স্টেন করছি বা স্পেসিফিক ধরনের যে স্টেনগুলো করি, সেগুলো উই আর স্টেনিং দ্য অর্গানিজম অনলি। কিন্তু যদি যে অর্গানিজমটা যেখানে আছে তার সারাউন্ডিং এর টিস্যু, তাতে কি চেঞ্জ হয়েছে, যদি গোটাটা আমরা ধরতে চাই, তাহলে সেক্ষেত্রে উই হ্যাভ টু ডু ফর histopathological testing. Very good. Hematoxylin and eosin stain, PAS and GMS of sputum and tissue biopsy, সেখানে ওই লার্জ স্যাক লাইক স্ট্রাকচার দেখতে পাওয়া যায়, ঠিক ডাবল লেয়ার রিফ্র্যাক্টাইল ওয়াল অ্যান্ড ফিল্ড উইথ এন্ডোস্পোর। ওকে, কালচার ইন স্যাব্রড ডেক্সট্রোজ আগার, ইট প্রডিউসেস মাইসেলিয়াল গ্রোথ। আমরা আগেই বলেছি, যখনই এটা কোনো আর্টিফিশিয়াল মিডিয়া বা সয়েলে যখনই ওটা রিটার্ন করে যাবে, তখন কিন্তু আর ওই স্ফেরিউল ফর্মেশন আর থাকবে না। এগেইন ইট উইল অ্যাজিউম দ্য আর্থোকনিডিয়া অর মাইসেলিয়াল ফর্ম। ব্যারেল শেপেড আর্থোস্পোর। ককয়েডিস differ from other dimorphic fungi, grow as mold at both 25 and 37 degree centigrade in usual culture media. যদি আমরা কালচার মিডিয়ায় ওকে দিই, তাহলে কিন্তু সেটা 25-এও মোল্ড থাকবে, 37-এও মোল্ড থাকবে। আনলাইক আদার্স, যেটা 25-এ মোল্ড, 37-এ কি হয়, ইস্ট, এক্ষেত্রে কিন্তু সেটা হবে না। 25-এও মোল্ড হয়ে থাকবে, 37-এও মোল্ড ফরম্যাট। It forms spherules in 37 degree centigrade in special culture media only, যে ক্ষেত্রে সেলুলার এনভায়রনমেন্ট আমি তৈরি করতে পারি, তাদের ক্ষেত্রেই একমাত্র স্ফেরিউল ফরমেশন দেখতে পাবো। নেক্সট, সো এইটা হচ্ছে পিকচার, মাইসেলিয়া, সেখান থেকে আর্থোকনিডিয়া ঢুকলো, আর্থোকনিডিয়া এনলার্জ করে স্ফেরিউল তৈরি হলো, স্ফেরিউলের মধ্যে এন্ডোস্পোর তৈরি হলো, সেখান থেকে স্ফেরিউল আবার অনেক এন্ডোস্পোর রিলিজ করলো।
সো দিস ইজ দ্য সাইকেল। একটা স্যাপ্রোফাইটিক স্টেজ যেটা এনভায়রনমেন্টে আছে, আর এটা কোথায় আছে, যেটা বডির ভেতরে আছে, প্যারাসাইটিক স্টেজ। তাহলে এগেইন কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট, ইমিউনো ডিফিউশন টেস্ট, জাস্ট লাইক হিস্টোপ্লাজমা। কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট আর ইমিউনো ডিফিউশন টেস্ট। আর একটা স্কিন টেস্ট করা যায় যে পাস্ট ইনফেকশন দেখার জন্য, যেমন আমরা টিউবারকুলোসিসের জন্য কি করি, স্কিন টেস্ট। ভেরি গুড। So this is the spherule with numerous endospore. LPCB মাউন্টে এটা দেখা যাচ্ছে হাইফা উইথ আর্থোকনিডিয়া। এই যে চৌকো 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 এগুলো কি, দিস আর আর্থোকনিডিয়া। ওকে, সো ইট্রাকোনাজল ইজ দ্য ড্রাগ অফ চয়েস। আর যদি ডিফিউজ নিউমোনিয়া হয়, মানে ডিফিউজ লাং ইনফেকশন যদি হয়ে থাকে, সেক্ষেত্রে এগেন অ্যাম্ফোটেরিসিন বি। তাহলে আমরা দুটো ড্রাগের নাম বারবার পাচ্ছি এখানে, ট্রিটমেন্টও দেখ এক। ওয়ান ইজ ইট্রাকোনাজল অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ অ্যাম্ফোটেরিসিন বি। লাস্ট ওয়ান, প্যারাকক্কয়েডিওমাইকোসিস। এটা কি হয়? এটার আরেক নাম হচ্ছে সাউথ আমেরিকান ব্লাস্টোমাইকোসিস। এটা প্যারাকক্কয়েডিস ব্রাজিলিয়েন্সিস তার জন্য তৈরি হয়। এর দুটো ফর্ম আছে, একটা হচ্ছে জুভেনাইল ফর্ম, আরেকটা হচ্ছে অ্যাডাল্ট ফর্ম। জুভেনাইল ফর্ম যেটা, সেটা হচ্ছে অ্যাকিউট ফর্ম, আর যেটা ক্রনিক ফর্ম সেটার নাম হচ্ছে অ্যাডাল্ট ফর্ম। এটা আগেই বলেছি ব্রাজিলিয়েন্সিস নাম, তার মানে ব্রাজিল, যেটা সাউথ আমেরিকান কান্ট্রিজ যেগুলো, সেগুলোতে এগুলো বেশি দেখতে পাওয়া যায়, লাতিন আমেরিকাস কান্ট্রি। এক্ষেত্রে খুব ভালো করে লক্ষ্য কর, এই যে ক্লাসিক্যাল পিকচার, এটা কার সাথে মিলছে? ক্যাপ্টেনের হুইলের মতো, জাহাজ চালায় যারা, অথবা যদি একটু যারা কার্টুন কমিক্স বেশি ঘাঁটিস, তাদের ক্ষেত্রে এটা কি? মিকি মাউস। ওকে, তাহলে যার যেটা দেখা যাবে। সো হিস্টোপ্যাথোলজিক্যাল স্টেনিং যখন আমরা করছি, হয় এটা মিকি মাউস অ্যাপিয়ারেন্স অথবা পাইলট হুইল অ্যাপিয়ারেন্স দেখতে পাওয়া যায়। আমাদের কোথায় কোথায় অ্যাটাক করছে সেসব জায়গা অনুযায়ী আমাদের স্পেসিমেনটা ভ্যারি করে যাবে। স্পুটাম হতে পারে, স্কিন বা টিস্যু বায়োপসি হতে পারে। সেখানে যখনই আমরা হিস্টোপ্যাথোলজিক্যাল স্টেনিং করব, দেখব মাল্টিপল ন্যারো নেকড বাডিং ইস্ট অ্যাটাচ সার্কামফারেন্সিয়ালি, গিভিং রাইজ টু দ্যাট পাইলট হুইল অর মিকি মাউস অ্যাপিয়ারেন্স। ওকে, again what is the treatment of choice? Itraconazole. Itraconazole is the treatment of choice except for seriously ill patients, where কি ইউজ করা হয়? again amphotericin। বোঝা গেল জিনিসটা? so sulfonamides are effective but the response is slow, and তুই ট্রিটমেন্ট কমপ্লিট করার পরও আবার রোগটা ফিরে আসতে পারে। there are several chances of relapses। তাহলে আমরা আজকে যেগুলো পড়লাম, তাতে চারটে ক্লাসিক্যাল সিস্টেমিক মাইকোসিস আছে। কি কি? হিস্টোপ্লাজমা, ব্লাস্টোমাইকোসিস, কক্কয়েডিওমাইকোসিস অ্যান্ড প্যারাকক্কয়েডিওমাইকোসিস। প্রত্যেকটাই কিন্তু স্যাপ্রোফাইটিক। স্যাপ্রোফাইটিক মানে ইট stays in the environment, especially in the soil, মাটিতে থাকে। মাটিকে যদি কোনোভাবে খোঁচানো হয়, সেই কন্টামিনেটেড সয়েলটাকে যদি ডিস্টার্ব করা হয়, তাহলে কিন্তু তখন সেটা এয়ারে আসে, অ্যান্ড উই ইনহেল দ্যাট। সেম প্যাটার্ন অফ প্যাথোজেনেসিস। আমাদের প্রথমে লাংসের ভেতরে ঢুকছে, লাংসে যেটা ম্যাক্রোফাজ আছে সেটা তাকে এনগালফ করছে, এনগালফ করার পরে সেটা ভেতরে পারসিস্ট করছে, এবং যেটা বাইরে ছিল মাইসেলিয়াল ফর্ম, সেটা ভেতরে কি হয়ে গেল? ইস্ট ফর্ম। কি হয়ে গেল? ইস্ট ফর্ম। এবার ইস্ট ফরম্যাটে থেকে একমাত্র একজনই আছে যে ইস্ট সেই অর্থে না হয় স্ফেরিউল হয়ে যায়, সেটা কে? ভেরি গুড, কক্কয়েডিওমাইকোসিস।
তো এরপরে সেটা আমাদের ব্লাডের মাধ্যমে বিভিন্ন জায়গায় চলে যায়। যদি সেল মেডিয়েটেড ইমিউনিটি ডাউন থাকে, ডিসিমিনেটেড ইনফেকশন করে। নইলে দেখ প্রত্যেকে একটা জায়গায় ইনফেকশন করছেই, সেটা কোথায়? লাংস। এক্সেলেন্ট, লাংস। এছাড়া কখনো কখনো জয়েন্টে যাচ্ছে, সফট টিস্যু এবং স্কিনে যাচ্ছে, রেয়ারলি ব্রেনেও যাচ্ছে। এরপরে সেই একই জিনিস, এগুলো কিসে গ্রো করানো হবে? যদি তিনটে আমার কালচার মিডিয়া দেখি, বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করছি আমরা স্যাব্রড ডেক্সট্রোজ আগার ফর ফাঙ্গাস, ব্লাড আগার আর ব্রেন হার্ট ইনফিউশন ব্রথ। প্রত্যেকটার আলাদা আলাদা যে জায়গাটা দেখার সেটা হচ্ছে যে হিস্টোপ্যাথোলজিক্যাল স্টেনিং এ তার যে অ্যাপিয়ারেন্স একটু ডিফারেন্ট, সেটা আমাদের দেখতে হবে। লাস্ট আমাদের যেটা আসছে ট্রিটমেন্ট, সেই ইট্রাকোনাজল আর লাইপোজোমাল অ্যাম্ফোটেরিসিন বি। এই তো